আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি সিলেটের চা বাগানে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন বা আমার সাথে যিনি শেয়ার করেছেন তিনি আমাদের সিলেটেরই একজন, এবং তিনি আমাকে ওনার নাম পরিচয় গোপন রাখতে বলেছেন। তো সঙ্গত কারণে আমি ওনার নাম পরিচয় গোপন রেখেই আমি ওনার মতো করে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি একটি বেসরকারি স্কুলে চাকরি করি। স্কুলটি চা বাগান থেকে 20-25 মিনিট দূরে অবস্থিত, এবং আমাকে প্রত্যেক দিনই স্কুলে সকাল 9টার দিকে আসতে হয়। তো সেদিন ছিল বৃহস্পতিবার, আমি স্কুলে এসেছি। স্কুলে আসার পর স্কুলের প্রধান শিক্ষক আমাকে ডাকলেন এবং আমার সাথে তিনি আলোচনা করলেন। বলে রাখা ভালো যে ওই স্কুলের শিক্ষক আমাকে খুব ভালোবাসতো এবং আমাকে খুব পছন্দ করত। তো তিনি যে কোনো কাজ বা যে কোনো অনুষ্ঠানে তিনি আমার সাথে পরামর্শ করতেন যে কোনটা কিভাবে করলে ভালো হয়। তো স্যার যখন আমাকে ডাকলেন তখন আমি স্যারের কাছে যাই। যাওয়ার পর স্যার আমাকে বললেন এরকম এরকম একটা অনুষ্ঠানের আমরা আয়োজন করতে যাচ্ছি এবং সেই অনুষ্ঠানটি হবে এই সিলেটের চা বাগানে। তো সঙ্গত কারণে আমি চা বাগানের নামটি বলছি না। তো স্যার যখন আমাকে বললেন যে চা বাগানে অনুষ্ঠানটি তিনি ওইখানে করবেন, তখন আমি স্যারকে বললাম যে স্যার হ্যাঁ, ও চা বাগানে করলে তো বিষয়টা অন্যরকম হয়, ভালো লাগবে, প্রাকৃতিক পরিবেশ আছে এবং চা বাগানে যা আমাদের ছাত্রছাত্রীরাও সেখানে অনেকটা উপভোগ করবে। তো প্রকৃতির কাছাকাছি থেকে আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করলাম। তো আমি স্যারের কথায় একমত হওয়ার পর স্যারও বললেন হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, স্কুলের সবাইকে জানিয়ে দাও যে আমরা বনভোজনের আয়োজন করতে যাচ্ছি এবং সবাই যেন 500 টাকা করে 500 টাকা করে সবাই যেন সেখানে জমা দেয়, এবং সেখানে নাচ গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা হবে ওই বনভোজনের, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। তো আমি সবাইকে জানিয়ে দিলাম যে নির্দিষ্ট একটি ডেট দিয়ে দিলাম যে এই নির্দিষ্ট তারিখের ভিতরে তোমরা সবাই টাকাটা জমা দিয়ে দিও নিজ নিজ শ্রেণী শিক্ষকের কাছে। তারপর প্রিয় লিসেনার্স, আমি কি করলাম, আমি স্যারের সাথে দেখা করলাম এবং বললাম স্যার আমি সব শ্রেণীতে বলে দিয়েছি যে সবাই যেন টাকাটা এই নির্দিষ্ট তারিখের ভিতরে দিয়ে দেয়। তারপর স্যার বললেন হ্যাঁ, একটা কাজ তো শেষ করছো, এখন যে কাজটা বাকি আছে ওইটা হচ্ছে ওই যে চা বাগানে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি ওই চা বাগানের যে কর্তৃপক্ষ আছে ওই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি আনতে হবে। তারপর আমি স্যারকে বললাম হ্যাঁ স্যার, তাহলে আপনি চলেন, আপনি আর আমি দুজনে মিলে ওই যেই চা বাগানে আপনি আয়োজনটা করতে চাচ্ছেন ওই চা বাগানে গিয়ে আমরা কর্তৃপক্ষের অনুমতি নিলাম। তারপর আমরা নির্ধারিত তারিখে আমরা সেখানে অনুষ্ঠানটা শুরু করলাম। তো স্যারকে যখন আমি এই কথা বললাম, স্যার আমাকে বললেন আমি তো একটু ব্যস্ত আছি, আমার অন্যান্য কাজ আছে, তুমি এক কাজ করো, তুমি আব্বাস স্যারকে নিয়ে ওই বাগানে চলে যাও এবং বাগানের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসো। তো বলে রাখা ভালো যে আব্বাস স্যার আমার সহকর্মী, সে আমার সাথেই চাকরি করে। তো আমি স্যারকে বললাম আচ্ছা স্যার, সমস্যা নাই, ঠিক আছে, আপনি আপনার কাজ করেন আর আমরা দেখি আজকে আমরা অনুমতিটা নিয়ে নিব। তারপর আমরা কি করলাম, এই আব্বাস স্যারকে সাথে নিয়ে আমরা ওই চা বাগানে গেলাম। তখন বাজে প্রায় তিনটা হবে, 3 কি 4টা হবে। তারপর আমরা যখন গেলাম ওই চা বাগানে গিয়ে, চা বাগানে একটা চেকপোস্ট ছিল। তো চেকপোস্টে আমরা কথা বললাম যে এরকম এরকম আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। তখন ওই চেকপোস্টের যিনি দারোয়ান ছিলেন তিনি আমাদেরকে বললেন যে আমি তো আসলে অনুমতি দেওয়ার কেউ নই, আপনি এক কাজ করেন, আমাদের স্যার আছেন ওই অফিসে, ওই বাংলোতে আমাদের স্যারও বসেন এবং অফিসেও স্যার বসেন। তো আপনি এক কাজ করেন, অফিসের সাথে যোগাযোগ করেন, অফিসকে যদি আপনি বলেন যে আপনারা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছেন, আশা করি তারা এই আপনাদেরকে এই ব্যবস্থাটা করে দিবে। তারপর আমি আর আব্বাস সাহেব কি করলাম, ওই অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর আমরা গিয়ে দেখলাম যে অফিসে ওই কর্তৃপক্ষের যিনি ম্যানেজার, বাগানের যিনি ম্যানেজার, ওই ম্যানেজার নাই। এখন আমরা তাদের সাথে কথা বললাম, তারা বলল, অফিসের যারা কর্মকর্তা ছিল তারা বলল যে এইটা একমাত্র অনুমতি দিতে পারবে আমাদের ম্যানেজার সাহেব। তো ম্যানেজার সাহেব যেহেতু অফিসে নাই, আমরা সে ব্যাপারে আপনাদেরকে কোনো আশ্বস্ত করতে পারতেছি না বা কোনো কিছু বলতে পারতেছি না। দয়া করে আপনারা স্যার যখন আসবেন তখন আপনারা আসেন, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা স্যারের বাংলোতে চলে যেতে পারেন এবং বাংলোয় গিয়ে স্যারের সাথে বিষয়টা শেয়ার করতে পারেন। তারপর আমরা নিরুপায় হয়ে কি করব, তখন আমরা বললাম যে স্যার কখন আসবেন অফিসে। তখন তারা বলল আজকে হয়তো বা স্যার নাও আসতে পারেন,
স্যার বাংলোতে আছেন, আপনারা বাংলোয় চলে যান। তারপর আমরা অফিসের যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে অফিস থেকে বাংলো কতটুকু দূরে। তখন ওনারা বললো যে প্রায় পায়ে হেঁটে যদি আপনারা যান তাহলে 30-40 মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে, এবং যদি গাড়ি দিয়ে যান তাহলে মোটামুটি 10 মিনিট 10 কি 12 মিনিট লাগবে, আপনারা চলে যেতে পারবেন। তো বলে রাখা ভালো, ওইখানে কিন্তু বড় কোনো রকম গাড়ি চলতো না। বড় রকম গাড়ি চলতো ওই যে বাগানের যে গাড়িগুলো ছিল, যেগুলো চা যখন সংগ্রহ করা হয় তখন এগুলা বহন করার জন্য যে গাড়ি ছিল ওইটা ছিল, এবং ওইদিকে বড় কোনো গাড়ি যেমন সিএনজি এগুলা নিষেধ ছিল টোটালি চলা। তো রিক্সা মোটামুটি চলতো, কর্তৃপক্ষের অনুমতি নিলে তারা রিক্সাকে অ্যালাউ করতো। তারপর আমি কি করলাম, তখন আব্বাস সাহেবের সাথে পরামর্শ করলাম যে আমরা কি আগামীকাল আসব নাকি আমরা এই স্যারের বাংলোতে চলে যাব। তখন আব্বাস সাহেব আমাকে বললেন যে না, আমরা যেহেতু চলেই এসেছি, তাহলে আজকেই আমরা কাজটা করে চলে যাই, তাহলে আমাদের ঝামেলাটা আর থাকলো না। অনুমতি নিয়ে নিলাম। তারপর আব্বাস সাহেবের কথা শুনে আমিও বুঝতে পারলাম যে না, যা বলছে ঠিকই বলছে, তো আজকেই ঝামেলাটা শেষ করে ফেলি। তারপর তখন দিয়ে দিল মাগরিবের আজান যখন দিল, আমরা অফিসে ছিলাম। তো আমরা কি করলাম, অফিস থেকে 5-7 মিনিটের দূরত্বে একটি মসজিদ ছিল, ভাবলাম আমরা মসজিদে নামাজ পড়ে ফেলি, নামাজ পড়ে তারপর আমরা ওই দিকে রওনা হব। তো প্রিয় লিসেনার্স, আমরা ওই যে বাগানে যে অফিসটা ছিল সেখান থেকে আমরা চলে গেলাম মসজিদে গিয়ে আমরা মাগরিবের নামাজ পড়ে তারপর হালকা চা নাস্তা খেয়ে, একটা হোটেলে চা নাস্তা খেয়ে তারপর আমরা আবার রওনা দিলাম ওই বাগানের বাংলোর উদ্দেশ্যে। তো বাংলোর উদ্দেশ্যে যখন আমরা রওনা দিলাম প্রিয় লিসেনার্স, তখন আসলে আপনারা যদি সিলেটে অনেকে এসে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বাগানের যে এরিয়াটা, সিলেটের যে চা বাগানগুলো আছে বা অনেক পাহাড় আছে, পর্বত আছে, এইগুলো আছে, তো এইগুলাই দেখবেন আপনারা মোটামুটি এইগুলা নীরব থাকে সব সময়। কারণ ওইদিকে তো সাধারণ মানুষের বসবাস থাকে না, বা ওইখানে চারিদিকে শুধু বাগান আর গাছপালা, ওইদিকে সাধারণ মানুষ বসবাস করে না, তো ওইদিকে খুব একটা চিৎকার চেঁচামেচি নেই, অনেকটা নির্জন জায়গা। আর আমরা যখন এখানে মোটামুটি মাগরিবের নামাজ পড়ে আমাদের মোটামুটি 7টা বেজে গেছিলো, আমরা যখন অনুমতি নেওয়ার জন্য যাচ্ছিলাম, তো 7টা বেজে গেছিলো, তখন কিন্তু প্রিয় লিসেনার্স অনেক নির্জন এবং অনেক শুনশান নীরবতা ছিল সেইখানে, এই বাগানে আর কি। তো আমরা তখন দুজনে উচ্চশিক্ষিত মানুষ ছিলাম, এবং আমরা ভাবছি যে কোনো সমস্যা হবে না, বা আমরা চিন্তা করলাম এগুলো তো ভূত প্রেত বলতে কিছু নাই। তো আমরা যে যার মতো করে আমি আর আব্বাস স্যার দুজনে মিলে বাগানে চলে গেলাম, ওই বাংলোতে চলে গেলাম, যাতে আমরা অনুমতিটা নিয়ে আবার আমরা চলে আসতে পারি। তো যেই কথা সেই কাজ, আমি আর আব্বাস স্যার একসাথে চললাম ওই বাংলোর উদ্দেশ্যে। এবং বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, যে বাংলোটা, ওই বাংলোর আমরা যে লোকেশন, ওইটা কিন্তু সোজা রাস্তা ছিল, বাগানে কোনো চারিদিকে কোনো রাস্তা ছিল না, ওই একটা রাস্তাই ছিল, এবং ওই এক রাস্তা দিয়ে সোজা গেলেই ওইখানে বাংলোটা আর কি দেখা যেত, যে ম্যানেজার সাহেবের যে বাংলো, ওই বাংলোটা দেখা যেত। তো আমরা ওই যে অফিসের কর্মচারী বা দারোয়ানের কাছ থেকে আমরা ওই ডিটেলসটা নিয়েছিলাম যে কোন দিকে গিয়ে কিভাবে ওই বাংলোতে আমরা যেতে পারবো। তো তারা আমাদেরকে একটা নির্দিষ্ট একটা লোকেশন দিছে, তো আমরা ওই লোকেশন অনুযায়ী চলতে লাগলাম। তো প্রিয় লিসেনার্স, যখন আমরা ওই বাংলোতে যাওয়ার জন্য এই রওনা হলাম, তখন আমাদের সাথে কোনো ঘটনা ঘটে নাই। আমরা প্রায় 40-45 মিনিটের ভিতরেই ওই বাংলোতে গিয়ে পৌঁছালাম। তো যখন আমরা পৌঁছালাম, তখন বাংলোতে যাওয়ার পর আমরা ম্যানেজার সাহেবের যে গেস্টের জন্য যে সোফা টোফা ছিল ওনার বাসার সামনে, ঘরের সামনে, তো এখানে ওনার যে মালি ছিল এবং ওনার বাসার দায়িত্বে যিনি কাজ করতেন, উনি আমাদেরকে বলেন যে আপনারা বসুন, স্যার ভিতরে আসেন। তারপর আমরা ওই সোফায় বসলাম। বসার পর প্রায় 10 মিনিট পর ওই ম্যানেজার সাহেব আসলেন। ম্যানেজার সাহেব যখন আসলেন, তখন আমি আর আব্বাস সাহেব ম্যানেজার সাহেবকে সালাম দিলাম। সালাম দিয়ে আমাদের যে বিষয়টার জন্য এসেছিলাম আমরা সেটা খুলে বললাম, যে বললাম স্যার এরকম আমরা একটা বেসরকারি স্কুল থেকে এসেছি, আমরা চাচ্ছিলাম আপনার বাগানে, ওইখানে অনেক সুন্দর মাঠ, ওই মাঠে এবং বাগানে আমরা একটা বনভোজনের আয়োজন করতে। আমাদের স্কুলে প্রায় 80-90 জন ছাত্রছাত্রী আছে, তাদেরকে নিয়ে আসলে আমরা চাচ্ছিলাম বাগানের যে এই পরিবেশে তাদেরকে একটু তারা একটু আনন্দিত হলো, একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম এবং তার মনটা ভালো হলো, এই আর কি আমরা চাচ্ছিলাম একটা অনুষ্ঠান করতে। তখন ম্যানেজার সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তিনি বললেন, হ্যাঁ আপনারা তো এটা অনেক ভালো কাজ, বনভোজন প্রত্যেকের জন্যই দরকার, তো আসলে ঠিক আছে, সমস্যা নাই, আপনারা করতে পারবেন, তবে 2টা শর্ত আছে আমাদের।
তখন আমরা অনেকটা ভয় পেয়ে গেলাম যে কি শর্ত দে, টাকা পয়সা চেয়ে বসে নাকি। তো ম্যানেজার সাহেব আমাদেরকে বললেন যে প্রথমত হচ্ছে আপনারা যখন এখানে অনুষ্ঠানের আয়োজন করবেন তখন জুড়ে কোনো মাইক ব্যবহার করতে পারবেন না, এবং মাইক যদি আপনি ব্যবহারও করেন তাহলে সেই আওয়াজটা একটু যাতে কম থাকে, একটা লিমিটের ভিতরে থাকে। তারপর বললাম হ্যাঁ অবশ্যই, আমরা তো অতিরিক্ত আওয়াজ দিয়ে আমরা পরিবেশ দূষণ শব্দ দূষণ করব না, আমরা এটা আপনার এই শর্তটা মেনে নিলাম। তারপর তিনি আরেকটি শর্ত বললেন যে আপনারা যখন অনুষ্ঠানটি করবেন তখন আপনার সব ছাত্রছাত্রীকে বলবেন যেন তারা ওই যে গাছপালা বা চারা গাছ যেটা আছে ওইগুলা যেন না ভাঙে বা এগুলার ক্ষতি যাতে না হয়। এবং আরেকটি কথা, আপনারা সেখানে যদি কোনো প্রকারের ময়লা আবর্জনা ফেলেন সেগুলা দয়া করে ফেলবেন না, এতে পরিবেশ দূষিত হবে। আপনারা নির্দিষ্ট ডাস্টবিন নিয়ে আসবেন বা আমাদেরকে বলবেন, আমরা সেটা আপনাদেরকে দিব, আপনারা ওইখানে এই ময়লা আবর্জনাগুলা ফেলবেন নির্দিষ্ট একটি স্থান। তো ম্যানেজার সাহেবের কথা শুনে আমরা অনেক খুশি হলাম এবং আমরা অনেকটাই ওনাকে ধন্যবাদ দিয়ে বললাম যে স্যার আপনি আমাদের উপকার করলেন, আসলে সচরাচর আপনার মতো ভালো মানুষ দেখা যায় না, আপনি সহজেই আমাদেরকে অনুমতি দিয়ে দিলেন। তারপর প্রিয় লিসেনার্স, ম্যানেজার সাহেব আমাদেরকেও ধন্যবাদ দিলেন। দেওয়ার পর আমরা উঠে যেতে চাচ্ছিলাম, তখন তিনি আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করলেন এবং বললেন আপনারা চা নাস্তা খেয়ে তারপর যাবেন। তারপর আমরা ভাবলাম যেহেতু ম্যানেজার সাহেব আমাদেরকে আপ্যায়ন করতে চাচ্ছেন, সমস্যা নাই, আমাদেরকে আপ্যায়ন করুক, অসুবিধা নাই। তারপর ম্যানেজার সাহেব চলে গেলেন। তো ওনার বাসায় যারা কাজ করতো, বাবুর্চি ছিল ম্যানেজার সাহেবের বাসায়, ওই বাবুর্চি আমাদের জন্য চা নিয়ে আসলেন এবং বিস্কিট নিয়ে আসলেন এবং এই নুডলস এই ধরনের কিছু খাবার দাবার নিয়ে আসলেন। তারপর আমরা খেতে লাগলাম, আমি আর আব্বাস স্যার দুজনে মিলিয়ে খেতে লাগলাম। খাওয়ার এক পর্যায়ে ওই বাবুর্চি আমাদেরকে বললেন যে আপনারা যে এত রাতে এসেছেন সমস্যা নাই, আপনারা যাওয়ার সময় সাবধানে যাবেন। তিনি যখন আমাদের এই কথাটা বলল বাবুর্চি সাহেব, তখন আমরা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছি, কারণ আমরা যখন আসছিলাম তখন আমাদের সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা বা কোনো ভৌতিক ঘটনা কোনো কিছুই ঘটে নাই। তো আমরা বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ওই আমাদের স্কুলে রওনা দেওয়ার জন্য যাত্রা শুরু করলাম। যখন আমরা চলে আসলাম তখন ম্যানেজারের কাছ থেকে আবারও আমরা বিদায় নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর প্রিয় লিসেনার্স, তখনই ঘটল ঘটনাটি। যখন আমরা আসবো তখন ম্যানেজারের বাংলো থেকে আমরা মোটামুটি 2-4 মিনিটের রাস্তা আমরা পেরিয়ে গেছি, চলে আসছি আর কি। তো যখন আমরা সামনের দিকে আগাচ্ছি তখন আমাদের পিছন থেকে কি যেন ফিস আওয়াজ শুরু হলো। তখন আমরা মোটামুটি দুইজনেই ভয় পেয়ে গেলাম যে এত রাতে কিসের আওয়াজ। এখানে তো চারিদিকে যখন আসলাম তখনও পিছনে কোনো মানুষও দেখতে পেলাম না বা কোনো পশু পাখিও দেখতে পেলাম না, আওয়াজটা কিসের হচ্ছে। মোটামুটি শুনশান নীরবতা, এরকম একটা অবস্থা। তো খুব আওয়াজ শুরু হতে লাগলো এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে আমার নাম নিয়ে পিছন থেকে আমাদেরকে যেন ডাকছে, বলছে আমার নাম, প্রিয় লিসেনার বলে রাখা ভালো, আমার নাম ছিল সাব্বির এবং আমার নাম নিয়ে ডাকছে পিছন থেকে, এই সাব্বির এইরকম প্রিয় লিসেনার্স ডাকছে। তো যখন ডাকছে তখন প্রিয় লিসেনার্স আমি ভয় পেয়ে গেছি। তখনই আব্বাস সাহেব আমাকে বললেন যে স্যার আপনি ভয় পাবেন না, আসলে এটা তো বাগানের এরিয়া, অনেক খারাপ কিছু থাকতে পারে, পিছন দিকে তাকাবেন না, পিছন দিকে তাকালেই সমস্যা হবে। তো প্রিয় লিসেনার্স, আমি এই আব্বাস সাহেবের কথা শুনে অনেকটা সাহস পেলাম এবং সে আমার সাথে থাকায় আমি অনেকটা সাহস পেলাম। আব্বাস সাহেবও কিন্তু অনেক সাহসী ছিল। তো আমি ভয় পাই নাই, ভয় না পেয়ে আমরা সামনের দিকে স্বাভাবিকভাবেই হাঁটা শুরু করলাম। প্রিয় লিসেনার্স, বলে রাখা ভালো আমাদের সাথে কিন্তু মোবাইল ফোন ছিল এবং মোবাইল ফোনে আব্বাস সাহেবের মোবাইলে বিন্দুমাত্র চার্জ ছিল না, তার মোবাইলে চার্জ অফ হয়ে গেছিলো তার মোবাইল, এবং আমার মোবাইলে 8% চার্জ ছিল। তো আমি লাইট ব্যবহার করছিলাম, এই যে মোবাইলে যে টর্চ লাইটটা থাকে ওই টর্চ লাইটটা আমি ব্যবহার করছিলাম এবং ওই টর্চ লাইটটা দিয়ে আসছিলাম। তো প্রিয় লিসেনার্স, আমার যখন নাম ধরে পিছন থেকে ডাকে তখন আমি ভয় পেলাম এবং তখন আর মোটামুটি 1-2 মিনিট চলে আসার পর হাঁটার পর ওই আওয়াজটা অদৃশ্য হয়ে গেল, তখন আর আমাদেরকে ডাকেনি। কিন্তু প্রিয় লিসেনার্স, আমরা যখন আর একটু সামনে গেলাম তখন আমরা একটা ছাগল দেখতে পেলাম। ছাগলটা এত রাতে এখানে দেখে আমরা ভাবলাম যে ছাগলটা হয়তো বা তার মালিক আজকে বাসায় নেই বা মালিক ছাগলটিকে নিতে আসতে পারে নাই, তাই হয়তো বা ছাগলটি এখানে রয়েছে। তো আমরা এত কিছু না ভেবে আমরা আবার হাঁটা শুরু করলাম। তো প্রিয় লিসেনার্স, একটু হাঁটার মোটামুটি 10-20 সেকেন্ড হাঁটার পরই আব্বাস সাহেব আমাকে বলে উঠলেন যে ছাগলটা যদি আমরা সাথে করে নিয়ে যেতাম তাহলে ভালো হতো, কারণ
আমরা অফিসে দিয়ে দিতাম, তাহলে ওই যে ছাগলের যে মালিক উনি হয়তো বা এত রাতে কষ্ট পেত না বা উনি খুঁজাখুঁজি করতো না। তো আমি বললাম আব্বাস সাহেবকে যে না, এটা তো ঠিক হবে না। তখন আমাদেরকে অনেকে চুর বলতে পারে। তখন আব্বাস সাহেব বলে আমরা তো চুর না, তাছাড়া আমরা তো অফিসে বলেই আসি যে আমরা অনুমতি নেওয়ার জন্য আসি, তারা আসলে বুঝবে। তখন প্রিয় লিসেনার্স, আমি ভাবলাম হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, ছাগলটা যদি আমরা সাথে করে নিয়ে যাই তাহলে ভালোই হয়। কারণ এত রাতে কোনো যদি এইখানে কোনো শেয়াল বা কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটাকে যদি খেয়ে ফেলে বা কোনো একটা ক্ষতি হয়, তাহলে তো ছাগল তো অনেক গরিব মানুষই পালে লালন পালন করে, তো যদি কোনো ক্ষতি হয় ছাগলে তাহলে তো তার মালিক কষ্ট পাবে। আমরা এক কাজ করি, আমরা ছাগলটাকে নিয়ে যাই এবং ওইটা আমরা অফিসে দিয়ে দিব। অফিসেকে বলবো যে এরকম এরকম আমরা আসার পথে ছাগলটা পাইছি এবং এই ছাগলটা আপনারা রাখেন, আর ওই ছাগলটার মালিক যদি আসে খুঁজে তাহলে আপনারা এই ছাগলটা দিয়ে দিন। তো আমরা এটা ভেবে পিছনে তাকালাম এবং পিছনে তাকিয়ে দেখি ছাগল নাই। প্রিয় লিসেনার্স, যখন আমরা ভাবলাম যে ছাগলটা নাই তখন আমরা বিষয়টা স্বাভাবিকভাবেই নিলাম, আমরা ভয় পাই নাই। ভাবলাম হয়তো বা ছাগলটা সামনের দিকে অথবা পিছনের দিকে গেছে। আবার আব্বাস সাহেব বললেন যে সামনের দিকে তো আমরাই হেঁটে আসি, সামনে হয়তো বা যায় নাই, এটা মনে হয় পিছন দিকে গেছে। প্রিয় লিসেনার্স, যখন আমরা এই ভাবলাম যে ছাগলটা দেখি হয়তো বা পিছনের দিকে কোথাও কোনো দিকে গেছে কিনা, তো আমরা দুজনেই মোবাইল যেহেতু আমাদের সাথে ছিল, আমরা কি করলাম, মোবাইল নিয়ে টর্চ দিয়ে দেখতে লাগলাম যে ছাগলটা আশেপাশে কোথাও আছে কিনা। প্রিয় লিসেনার্স, সেই মুহূর্তে আমার মোবাইলটা অফ হয়ে গেল। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো। আমার মোবাইলে 8%, তো আপনাদেরকে আগেই বলছিলাম 8% চার্জ ছিল। তো মোবাইলের চার্জ শেষ হওয়ার কারণে মোবাইলটা অফ হয়ে গেল। তো চাঁদের আলোয় মোটামুটি সব কিছু দেখা যাচ্ছিল, হালকা আবসা আবসা আলোয় দেখা যাচ্ছিল। তো আমরা ছাগলটিকে খুঁজতে শুরু করলাম। খুঁজার এক পর্যায়ে আমরা দেখলাম প্রিয় লিসেনার্স, কি যেন কচকচ একটা শব্দ করছে প্রিয় লিসেনার্স। এই শব্দটা শুনে আমরা ভাবতে লাগলাম, আমি আর আব্বাস সাহেব, যে হয়তোবা ছাগল এই কোনো গাছ টাছ খাচ্ছে। তারপর প্রিয় লিসেনার্স, আমরা যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। প্রিয় লিসেনার্স, আমরা দেখলাম ওই ছাগলটা একটি লাশের মাথা চিবিয়ে খাচ্ছে। আমরা ওই চাঁদের আলো স্পষ্ট দেখতে পেলাম, আমরা দুজনেই দেখলাম। আমি যখন দেখলাম তখন আমি আসলে কি বলবো, আমি চিৎকার করতে পারছিলাম না। আমি যে চিৎকার করব আমার মুখ দিয়ে চিৎকার আসছিল না। তখন আব্বাস সাহেবের হাত ধরে আমি বললাম এটা কি, আমি তাকে ইশারা করে বললাম এটা কি। সেও প্রিয় লিসেনার্স এটা দেখে চিৎকার দিয়ে দিল এবং দৌড় দিতে লাগলো, এবং তার দৌড় দেখে প্রিয় লিসেনার্স আমিও দৌড়াতে শুরু করলাম। প্রিয় লিসেনার্স, যখন আমরা দৌড়াতে শুরু করলাম তখন প্রিয় লিসেনার্স আমরা কোন দিকে দৌড়াচ্ছি সেটা আমরা নিজেও বুঝে পাচ্ছিলাম না। প্রিয় লিসেনার্স, আমরা যেদিকে আসার কথা ছিল, মানে যেদিক দিয়ে আমরা আগে এসেছিলাম, ওই দিক দিয়ে না গিয়ে আমরা জঙ্গল বরাবর দৌড় দিলাম, এবং দেওয়ার পর প্রিয় লিসেনার্স আমার পায়ে কি যেন আটকে গেল, এবং আমি কিছুতেই আমার পায়ে যেটা আটকেছে এটা আটকে গেছে সেটা আমি ছাড়াতে পারছিলাম না। তো প্রিয় লিসেনার্স, আব্বাসকে আমি ডাক দিলাম যে আব্বাস স্যার আপনি আমাকে সহযোগিতা করুন। তখন আব্বাস স্যার আমাকে হাত ধরে ওই যে একটা শেকড়ের মতো আর কি, গাছপালা যে শেকড় থাকে ওই শেকড়ের মতো একটা ওইটা সে আমাকে ছাড়ালো। ছাড়ার পর আমিও তার সাথে দৌড়াতে লাগলাম। প্রিয় লিসেনার, যখন আমরা দৌড়ালাম তখন সামনের দিকে আবার ওই ছাগলটাকে দেখলাম, এবং ওই ছাগলটাকে দেখে প্রিয় লিসেনার্স আমরা নিজেদের ধরে রাখতে পারলাম না। আমরা আবার চিৎকার দিতে লাগলাম, এবং ছাগলটা যেদিকে সামনের দিকে ছিল আমরা ছাগলের পিছন দিক দিয়ে দৌড় দিলাম। প্রিয় লিসেনার্স, দৌড় দেওয়ার এক পর্যায়ে আমরা তখন আসলে রাত ছিল এবং বাগান, আপনারা কিন্তু জানেন যে বাগানটা অনেক নির্জন থাকে এবং সেখানে কিন্তু জনমানুষ খুবই কম চলাফেরা করে, আর রাত সেহেতু তো আরও মানুষ থাকে না, এরকম একটা অবস্থা। তো আমরা দৌড়াতে দৌড়াতে কোথায় দিয়ে যে যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না। তো প্রিয় লিসেনার্স, আমরা দৌড়াতে দৌড়াতে একটা ঘর দেখতে পেলাম, সেখানে হালকা একটা মোমবাতির আলোর মতো কি যেন জ্বলছে। তো ওই ঘরে প্রিয় লিসেনার্স আমরা গেলাম। যাওয়ার পর আমরা হাঁপাচ্ছি আর করতেছি। তখন আমরা ওই মানুষটাকে বললাম, উনি একটু বয়স্ক মানুষ ছিলেন, মুরব্বি টাইপের। ওনাকে বললাম যে চাচা আপনি আমাদেরকে বাঁচান। তখন উনি আমাদেরকে দেখে বললেন যে তোমাদের কি হয়েছে। তিনি খুব ভার গলায় আমাদেরকে বললেন যে তোমাদের কি হয়েছে। তো আমরা সব ঘটনা ওনাকে খুলে বললাম যে এইরকম ঘটনা। তো ওই চাচা আমাদেরকে এই কথাগুলো শুনে ওনার মাঝে যে একটা প্রতিক্রিয়া আসবে বা একটা সাহায্য করার যে মনোভাব আসবে সেটাও কিন্তু আসলো না প্রিয় লিসেনার্স। তখন তিনি কি করলেন, তিনি বললেন আচ্ছা সমস্যা নাই, তোমরা এখানে বসো। প্রিয় লিসেনার্স, আমরা তার বাড়ির যে উঠান ছিল সেখানে আমরা বসলাম।
এবং আমরা অনেকটা হাফ ছেড়ে বাঁচলাম যে না, এখন আর আমাদের ভয় নেই, আমরা যদি পারি আজ রাতটা চাচার এখানেই কাটিয়ে দিব। আমরা এই কথাগুলো নিজেদের মধ্যে বলতে বলতে তো এক পর্যায়ে আমরা ওই চাচাকে ডাকার জন্য ঘরের দিকে যাই। এবং প্রিয় লিসেনার্স, ঘরে যখন আমরা প্রবেশ করি উনার, তখন আমরা দেখি যে চাচা ঘরের ভিতরে নেই। তখন আমরা যখন ঘরের ভিতরে উনাকে দেখি না, তখন আমরা আরও ভয় পেয়ে যাই। আমরা দেখলাম যে উনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, কিন্তু এখন উনি ঘরের ভিতরে নাই। এটা দেখে আসলে আমরা আরও ভয় পেয়ে যাই। তারপর প্রিয় লিসেনার্স, আমরা আবার উঠানে চলে আসি। ভাবলাম যে হয়তো বা এখানে কোনো দিকে উনি ঘরের দিকে গেছে না, আমরা চোখেও হয়তো বা ভুল দেখছি, উনি হয়তো বা অন্য দিকে গেছে। তো প্রিয় লিসেনার্স, এটা আমরা যখন ভাবার পর আবার আমরা উঠানে বসলাম। বসার পর আরও 1-2 মিনিট পর ওই চাচা আসলেন, ওই মুরব্বী বয়স্ক উনি আসলেন। আসার পর প্রিয় লিসেনার্স, উনি আমাদেরকে বললেন যে তোমরা চলে যাও, এখানে থেকো না, তোমরা চলে যাও। প্রিয় লিসেনার্স, এই কথা যখন উনি বললেন, তখন আমরা ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম যে চাচা, আমাদের এরকম হয়েছে, আপনি কিভাবে আমাদের সহযোগিতা না করে বলছেন আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য। তখন উনি কি যেন বুঝে অনেক সময় চিন্তা করে উনি বলেন আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে রাতকে এখানেই থাকো। প্রিয় লিসেনার্স, এই কথা বলে আমরা ওনার ঘরে যাই এবং উনি আমাদেরকে একটা বিছানা দেখিয়ে দেয়, বলেন যে তোমরা এখানেই থাকো। প্রিয় লিসেনার্স, বলে রাখা ভালো যে আমাদের কারো মোবাইলেই চার্জ ছিল না, এবং আমরা যেই ঘরে উঠেছিলাম তার ঘরেও কারেন্টের কোনো সংযোগ ছিল না বা বিদ্যুতের কোনো সংযোগ ছিল না, যে কারণে আমরা মোবাইলও চার্জ দিতে পারি নাই বা কারোর সাথে যোগাযোগও করতে পারি নাই। তো প্রিয় লিসেনার্স, আমরা ওই বিছানায় ঘুমাই এবং প্রায় রাত কয়টা বাজে তখন অনুমান করতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারতেছি যে গভীর রাত হবে। তো গভীর রাতে হঠাৎ করে আমার ঘুম ভাঙলো, এবং আমার যখন ঘুম ভাঙলো তখন দেখি আব্বাস স্যার অনেক গভীর ঘুমে সে আচ্ছন্ন। তখন আমি আব্বাস স্যারকে ডাক দিলাম, বললাম স্যার স্যার, তাকে আমি ফিসফিসিয়ে ডাকলাম, কারণ তখন আমার এই বাথরুমে বা টয়লেটে যাওয়ার প্রয়োজন ছিল আর কি, আমার একটু বাইরে যাওয়ার প্রয়োজন ছিল, কারণ আমার প্রস্রাব ধরছিল। তো আমি আব্বাস সাহেবকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম আমার সাথে একটু চলুন, আমি একটু বাইরে যাব। তারপর আব্বাস সাহেব বললেন যে কেন, আপনি কেন বাইরে যাবেন? তখন আমি তাকে বললাম না, আমার একটু বাথরুমে যেতে হবে বা টয়লেটে যেতে হবে। তখন আব্বাস সাহেব কী করলেন, আমাকে বলেন আচ্ছা চলো। তারপর আমি আব্বাস সাহেবকে নিয়ে টয়লেটের দিকে রওনা হলাম, এবং প্রিয় লিসেনার, সেখানে যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ওইখানে গিয়ে দেখি ওই যে মধ্যবয়সী যিনি ছিলেন উনি ওই টয়লেটের কাছে উনি পড়ে আছেন। তো এইটা দেখার পর আমরা দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে আমরা ওনাকে বললাম যে চাচা, আপনার কি হয়েছে, আপনি এখানে পড়ে আছেন কেন? তখন তিনি বললেন যে না, আমি পড়ে আসি না, আমি এখানে টয়লেটে আসছিলাম, আমি পড়ে গেছি, তোমরা আমাকে একটু ধরে নিয়ে আমাকে ওই টয়লেটের পিছনে একটা জঙ্গল আছে, ওইখানে আমাকে একটু দিয়ে আসো, ওইখানে আমার একটা ছাগল আছে, ওই ছাগলটাকে আমার আনতে হবে। তো এই কথা শুনে আমরা আগের ছাগল আর উনি এখন যে বলছে এটা শুনে আমরা ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই আমরা যখন এটা চিন্তা করতেছিলাম যে আমরা কি করব, তখনই পিছন থেকে আবার ডাক আসে, এই সাহেব, এই সাহেব। এই কথাটা যখন আমরা শুনলাম তখন আমরা পিছনের দিকে তাকালাম। প্রিয় লিসেনার, পিছনের দিকে তাকিয়ে দেখি যে ওই মুরব্বী ব্যক্তি আমাদেরকে পিছন থেকে ডাকছেন। তখন আমরা অনেকটা অবাক হয়ে যাই এবং ভয় পেয়ে যাই। সামনে আমাদের একজন আর পিছনে আরেকজন, এটা দেখার জন্য আমরা প্রিয় লিসেনার মোটেও প্রস্তুত ছিলাম না। তখন আমরা যেই পিছনে তাকালাম, তাকিয়ে দেখি যে ওই মুরব্বী ব্যক্তি আমাদেরকে ডাকছে। তখন আমরা তাকে বললাম চাচা, আপনি ডাকতেছেন, তাহলে এটাকে। যখন আমরা এটাকে বলে ওই দিকে তাকাবো, দেখি ব্যক্তিটি নাই সেখানে, তিনি সেখানে নাই। তো এটা দেখে প্রিয় লিসেনার্স আমরা অনেক ভয় পেয়ে গেলাম এবং আমরা ওনার কাছে গেলাম, গিয়ে ওনাকে বললাম যে এইরকম ঘটনা ঘটছে। তারপর উনি বললেন যে এই জায়গাটা ভালো না, এবং এই জায়গায় একটা ছোট বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল, এবং সেই ছোট বাচ্চাটা একটি ছাগল পালতো, এবং তারা একটা চোর বাহিনী, তারা ওই ছাগলটাকে চুরি করার জন্য তারা ওই ছাগলটাকে নিয়ে পালাচ্ছিল। তখন এই বাচ্চাটা চিৎকার চেঁচামেচি শুরু করছিল যে আমার ছাগল দিয়ে যাও, আমার ছাগল দিয়ে যাও। তখন ওই যে চোর বাহিনী ছিল তারা কি করছিল, ওই ছেলেটাকে হত্যা করে তার ছাগলটা নিয়ে যায়। এই ছিল আর কি একটা ঘটনা, যে কারণে আর কি যে এই ঘটনাগুলো করতো, এই জায়গাটা খারাপ। তো যখন চাচা এই কথাগুলো বলতেছিল তখন আমরা বুঝতে পারলাম যে হয়তোবা এর কারণে এই ছাগলটি যে আছে, এই বাচ্চাটারও আত্মা বা এই বাচ্চাটার ভয়ঙ্কর রূপ ধরে বা কোনো কিছু একটা হয়তোবা আমাদেরকে এই আক্রমণটা করছিল, বা আমরা দেখছি এরকম লাশ খাচ্ছে। তো এগুলো দেখে আমরা ভয় পেয়ে যাই এবং চাচার মুখ থেকে সব বর্ণনা শুনে আমরা আসলে ভয় পেয়ে যাই।
তারপর আমরা আবারও বিছানায় যাই এবং বিছানায় গিয়ে আবারও আমরা ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমাদের চোখে কোনোভাবে ঘুম আসছিল না। তারপর প্রিয় লিসেনার্স, আরেকটু পর যে ঘটনাটি ঘটলো সেটা শুনলে আপনারা আরও অবাক হবেন। যখন আমাদের চোখ লাগবে ভাব, তখন আমরা ঘুমাচ্ছিলাম, মানে আমরা একটু চোখটা বন্ধ করলাম। বন্ধ করার পর আমি লক্ষ্য করলাম আমার শরীরে কে যেন স্পর্শ করছে। তো এটা যখন আমি স্পর্শটা করছি, তখন আমি ভাবলাম যে আব্বাস সাহেব আমার সাথে আছে, হয়তো বা তার হাত আমার শরীরে এসে লাগছে। তখন আবার আমি ওই হাতটাকে স্পর্শ করলাম যে আব্বাস স্যারের হাত কিনা সেটা দেখার জন্য। তো এটা যখন আমি আব্বাস স্যারের ওই হাতটা যে স্পর্শ করছে ওই অবয়বের হাতটা রাখলাম, তখন কি ঠান্ডা প্রিয় লিসেনার্স, অনেক ঠান্ডা এবং শীতল হাত। তখন এটা দেখেই আমি মানে উঠে পড়লাম। উঠে পড়ার সাথে সাথে আব্বাস সাহেবও উঠে দাঁড়ালো। প্রিয় লিসেনার্স, যখন আব্বাস সাহেবও জেগে উঠলো, আমিও জেগে উঠলাম এবং আমরা চিৎকার করতে লাগলাম। তখন আমরা প্রিয় লিসেনার্স লক্ষ্য করলাম যে আমরা যেখানে শুয়ে আছি সেখানে মাটিতে ওই যে এই চাচা ছিল যিনি আমাদেরকে আশ্রয় দিছে, ওই চাচা যে শরীর থেকে মাথাটা আলাদা, এবং তিনার যে মাথা থেকে রক্ত পড়ছে এবং উনার যে বডি থেকে রক্ত পড়ছে, এটা দেখে আমরা অনেকটা ভয় পেয়ে যাই এবং চিৎকার শুরু করতে থাকি। তো প্রিয় লিসেনার্স, আমরা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে যাই এবং পরদিন যখন আমাদের জ্ঞান ফিরে, তখন আমরা নিজেদেরকে হসপিটালে আবিষ্কার করি এবং হসপিটালে আবিষ্কার করার পর আমাদেরকে ওই ম্যানেজারও সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের যে বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং উনারা আমাদেরকে বললেন যে আপনারা এমন আপনাদেরকে রাত্রে আমরা ওই বাগানের একটি ঘরে আপনাদেরকে পেয়েছি। আমার যে ওই বাগানের যে কর্মচারীরা ছিল তারা ওই ঘরে যখন যায় তখন আপনাদেরকে পেয়েছে। তো এটা শুনে আমরা অবাক হয়ে যাই এবং আমরা আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ম্যানেজার সাহেব এবং আমাদের প্রধান শিক্ষককে বলতে লাগি। তখন এগুলা শুনে ম্যানেজার সাহেব বুঝে যান এই প্রত্যেকটা ঘটনা। তখন ম্যানেজার সাহেবও একই ঘটনা আমাদেরকে বর্ণনা করেন যে এই জায়গাটা খুব একটা ভালো না। আমি ওই দিন আপনাদেরকে বলা উচিত ছিল, কিন্তু আপনাদেরকে বলতে পারি নাই, কারণ ওই যে রাস্তা দিয়ে আপনারা এসেছেন ওই রাস্তায় একটি বালক ছেলে একটি ছাগল পালতো এবং সে যখন চুরেরা আসছিল ছাগলটা চুরি করে নিয়ে যেতে, তখন ওই ছেলে যখন বাধা দেয় তখন ওই চুরেরা ওই ছেলেটিকে মেরে ফেলে এবং ওই সময় থেকে ওই ছেলেটির আত্মা সেখানে ঘুরতে থাকে। তো এই কথা ম্যানেজারের মুখ থেকে শুনে আমরা আসলে অনেকটা অবাক হই এবং ভয় পাই এবং আমাদের প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা আমাদের মাথায় ঘুরতেই থাকে, আমরা কোনোভাবেই আমরা মানসিক শান্তি পাচ্ছিলাম না। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। এই ঘটনাটি সাব্বির এবং আব্বাস নামক দুজন সম্মানিত স্যার ওনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে শেয়ার করেছেন। তো ওনারা যেভাবে আমাকে বলেছেন আমি আপনাদেরকে সেভাবেই পড়ে শুনিয়েছি, শেয়ার করেছি আপনাদের সামনে। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে ঘটনাটি আপনাদের কেমন লাগলো। প্রিয় লিসেনার্স, যেহেতু আমরা নতুন আপনাদের সাথে ঘটনাগুলো শেয়ার করছি, আমাদের একটু জড়তা বা আমাদের একটু এই যে তুতলামু একটু ভাব সেটা আসলে থাকবে প্রিয় লিসেনার্স। তো সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। তো প্রিয় লিসেনার্স, নতুন ঘটনা আপনারা আমাদের চ্যানেল থেকে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রত্যেক দিন আমরা ঘটনা শেয়ার করি প্রিয় লিসেনার্স। প্রত্যেক দিন আমরা কমপক্ষে একটি ঘটনা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি। প্রতিদিন নতুন ঘটনা পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে আমাদের জানান যে ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে এবং আপনারা কোন ধরনের ঘটনা আমাদের কাছ থেকে শুনতে চান। এবং প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে যদি ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে আপনারা আমাদেরকে সেগুলো লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি সিলেটের পুরনো একটি কবরস্থানকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা এবং আশা করছি ঘটনাটি সবারই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো সিলেটের যে জায়গায় এই কবরস্থানটি, সেখানের নামটা আমি সঙ্গত কারণে বলছি না। তো ওই কবরস্থানকে নিয়ে মূলত ঘটনাটি ঘটেছে। তো রফিক নামের একটি যুবক স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয় এবং মরার পর তাকে ওই কবরস্থানে দাফন করা হয়, কবর দেয়া হয় আর কি। তারপর দাফন কাফনে যারা
ছিল, তার আত্মীয় স্বজন এবং বাবা বাবা ভাই যারা ছিল আর কি, সবাই এই কবর দেওয়ার পর যে যার মতো করে বাসায় চলে যায়। তারপর রফিকের বাবা ওই দিন একটি স্বপ্ন দেখেন এবং স্বপ্নে রফিক এসে বলছে, আব্বা, আমাকে আপনি যেখানে কবর দিছেন ওইখান থেকে আমাকে সরাইয়া অন্য একটা জায়গায় আমাকে কবর দেন। তো এই স্বপ্নটা রফিকের বাবা দেখে, দেখার পর সে সকাল হয়, সকাল হওয়ার পর সে এই বিষয়টা নিয়ে তার পরিবারের সাথে কথা বলে যে এরকম এরকম রাতে আমি স্বপ্ন দেখছি যে রফিক আমাকে এসে বলতেছে যে যেখানে কবর দিছি সেখান থেকে তাকে আমি সরিয়ে যেন অন্য কোথাও কবর দিই। তো রফিকের বাবা যখন এই বিষয়টা আসলে পরিবারের সাথে কথা বললো, তো পরিবারের এক একজন এক এক রকম কথা বললো যে না, এটা স্বাভাবিক একটা স্বপ্ন। আবার কেউ বলল যে না, এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা হুজুরের সাথে বোঝা উচিত এবং হুজুরের সাথে এটা যদি বোঝা হয় তাহলে হুজুর এটার ব্যাখ্যা দিতে পারবে। তো রফিকের বাবা কি করলো, ওই মসজিদের একজন ইমাম সাহেবের সাথে উনি কথা বললেন যে এরকম এরকম আমি একটা স্বপ্ন দেখছি, আমার ছেলে আমাকে এসে বলতেছে যে আমি যেন কবরটা তাকে সরিয়ে দিই। তো হুজুর মানে এটা কোনো কিছু ব্যাখ্যা করলেন না, বললেন যে ঠিক আছে, আপনার তো অনেক ভালোবাসার একটা ছেলে তো মারা গেছে, তো এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো সমস্যা না, আর কবরস্থান তো এমনিতেই পবিত্র, এখানে কোনো বিষয়ে আমি মনে হয় না যে এখানে কোনো জটিল বিষয় আছে বা কোনো কিছু হবে। তারপর রফিকের বাবা এই কথা বুঝে যে অনেকটা ভালো লাগে কথা শুনে, হুজুর মানুষ বলছে, তো হুজুরের কথা শুনে রফিকের বাবা বাসায় চলে যায়। বাসায় গিয়ে তার রফিকের মা জানতে চায় যে হুজুর কি বললেন বা হুজুরের সাথে কি পরামর্শ করছে। তো রফিকের বাবা বললেন না, হুজুর খুব একটা কিছু বলে নাই, বলছে সমস্যা নাই। তারপর প্রিয় লিসেনার্স, 1-2 দিন কিন্তু কোনো সমস্যা হয়নি, কোনো স্বপ্নও কেউ দেখেনি। 3 নাম্বার দিনে প্রিয় লিসেনার্স আবার রফিক তার মা যখন ঘুমিয়েছিল তখন মা একটি স্বপ্ন দেখতে পায় এবং একই স্বপ্ন রফিকের মাও দেখে। যে রফিক এসে বলতেছে যে আম্মা, আমাকে যেখানে কবর দেওয়া হয়েছে আমার কবরটা সরিয়ে অন্য কোথাও কবর দাও। তো এই কথাটা প্রিয় লিসেনার্স যখন রফিকের মা যখন এই স্বপ্নটা দেখে তখন কিন্তু সে অনেকটা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে পরিবারের সবার সাথে সেও ওই বিষয়টি শেয়ার করে যে এরকম আমিও তো এই সেম স্বপ্নটি দেখছি। তো সেদিন আর সেদিনও ভাবে যে হয়তো বা তোমার সাথে ওই রকম, মানে তোমারও তো অনেক ইয়ার সন্তান, তো তোমার সমস্যা না, তোমার এটা এমনি স্বাভাবিকভাবে হয়তো বা দেখছো। তো প্রিয় লিসেনার্স, এটা যখন হওয়ার পর ওই দিন আর তারা হুজুর বা কারোর সাথে কোনো কিছু পরামর্শ করে না, স্বাভাবিকভাবে নিয়েই তারা তাদের প্রতিদিনের মতো কাজ করতে থাকে, তারা যার মতো জীবনযাপন করতে থাকে। তারপর প্রিয় লিসেনার্স, রফিকের বড় ভাই একই স্বপ্নটা দেখে। তো রফিকের বড় ভাই যখন স্বপ্নটা দেখে তখন তার মা বাবার কাছে আবার এই বিষয়টা শেয়ার করে যে আম্মা, এখানে আমার মনে হইতেছে, রফিকের বড় ভাই বলতেছে আর কি, যে আমার মনে হচ্ছে এখানে কোনো সমস্যা আছে, কারণ এক স্বপ্ন বাবা দেখলো এবং তুমি দেখলা, আম্মা তুমি দেখলা এবং আমিও একই স্বপ্ন দেখলাম, তাহলে তো এখানে অস্বাভাবিক কোনো বিষয় আছে। তো তারা সেই মসজিদের ইমাম সাহেবের কাছে আবার যান, আবার গিয়ে হুজুরকে বিষয়গুলা বলেন যে হুজুর, আমি তো আসছিলাম, রফিকের বাবা আর কি বলে হুজুরকে বলতেছে যে হুজুর, আমি আসছিলাম, এরকম এরকম স্বপ্ন দেখছি, তো এখন আমি দেখার পর 3 নম্বর দিনে আমার ওয়াইফ দেখছে এবং আমার ছেলে দেখছে 4র্থ নম্বর দিনে। তো এইটা শুনে হুজুর অনেকটা অবাক হয়ে যান এবং অবাক হয়ে বলেন যে আসলেই এটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় আছে বা কোনো একটা সমস্যা আছে যে কারণে ও স্বপ্নে আসতেছে সেইটা বলতেছে। তো হুজুর এটার আর ব্যাখ্যা দিতে পারে না, ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন যে একটা হুজুরের নাম বলেন, একজন বুজুর্গ মানুষ এবং বড় একজন আলেমের নাম বলেন, যে আপনারা এক কাজ করেন, এই বিষয়টি আপনি অন্য একজন আলেমের সাথে গিয়ে এই বিষয়টি শেয়ার করেন। তারপর রফিকের বাবা ওই আলেমের কাছে গেলেন এবং যাওয়ার পর আলেম সাহেবকে সবগুলো বিষয় তিনি এবং স্বপ্নের বিষয়গুলো আলেমকে বললেন এবং যখনই আলেম তাদের স্বপ্নের বিষয়গুলো শুনছিল তখনই আলেম কিন্তু অনেকটা অবাক হয়ে যায়, অবাক হয়ে বলে, এ কি বলছেন, আপনারা যেদিন প্রথমেই স্বপ্নটি দেখেছিলেন সেদিনই আমার কাছে আসা উচিত ছিল, কারণ এটা স্বাভাবিক কোনো স্বপ্ন নয়। তখন আলেম সাহেব বললেন যে আপনারা এক কাজ করুন, আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আপনারা
ওই কবরস্থানে গিয়ে তার লাশটিকে ওইখান থেকে তুলে অন্য জায়গায় কবর দিন, তাহলে আশা করি সমস্যাটির সমাধান হবে। তারপর প্রিয় লিসেনার্স, রফিকের বাবা ওই কবরস্থানে চলে গেলেন তার বড় সন্তানকে নিয়ে। যাওয়ার পর ওই কবরস্থানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে তার ছেলের কবরটা অর্থাৎ রফিকের কবরটা আবার যেন খনন করা হয় এবং তাকে সরিয়ে অন্য জায়গায় কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এই কথা বলার পর ওই কবরের কর্তৃপক্ষরা বিভিন্ন কথা বললো যে না না, এটা কিভাবে সম্ভব, একজন মানুষকে কবর দেওয়া হয়েছে, এখন আবার বলতেছেন অন্য জায়গায় তাকে আমরা আবার ওইখান থেকে তুলে আরেক জায়গায় কবর দিব, এটা তো অসম্ভব বিষয়, এটা সম্ভব না, এটা আমরা পারবো না। তো এই কথা বলার পর ওই রফিকের বাবা কি করলেন, ওই কবরস্থানের যে সভাপতি ছিলেন, যার দায়িত্বে ছিল কবরস্থানটি, তার কাছে গেলেন, গিয়ে বললেন যে এরকম এরকম। তো ওই সভাপতিও বলল যে এখানে যেহেতু আপনার ছেলের কবর দেওয়া হয়েছে, তো আপনারা আরেক জায়গায় কেন কবর দিতে চাচ্ছেন, তো এটা তো আসলে ঠিক না। তারপর রফিকের বাবা সবগুলো বিষয় বলেন যে এরকম এরকম এমুক আলেম আমাকে বলছে যে এই কবরটা সরিয়ে দিতে, এবং এইটার পিছনে কারণও আছে, কারণ আমি এবং আমার সন্তান এবং আমার বউ আমরা তিনজনই স্বপ্নে দেখছি যে আমার ছেলে এসে বলতেছে তাকে এখান থেকে সরিয়ে অন্যখানে যেন কবর দিই। তো প্রিয় লিসেনার্স, এই কথা শুনে ওই মসজিদের কর্তৃপক্ষের যিনি ছিলেন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি বিষয়টা, তো আপনি এক কাজ করেন, আপনি ওই কবরেই যান এবং আমি আমার এই কবরস্থানে যারা কাজ করে তাদেরকে বলে দিচ্ছি তারা যেন আপনাকে ব্যবস্থা করে দেয় এবং কবরটি স্থানান্তর করে অন্য জায়গায় যেন তাকে কবর দেওয়া হয়। তো এই কথা বলার পর রফিকের বাবা তাকে ধন্যবাদ জানিয়ে রফিকের বাবা কবরস্থানে যান এবং ওই কবরস্থানের যারা ছিল তারা নতুন আর একটি কবর খনন করে এবং ওই কবরটি খনন করার পর তারা রফিকের লাশটি যেখানে কবর দেওয়া হয়েছিল প্রথমে ওইখানে যায় এবং ওইখানে গিয়ে তারা ওই কবরটি খনন করা শুরু করে। তো প্রিয় লিসেনার্স, যখন তারা ওই কবরটি খনন করা শুরু করে তখন দেখে যে রফিকের লাশ সেখানে নেই। আসলে প্রিয় লিসেনার্স, এই বিষয়টা যখন কবরস্থানের যারা খনন করে আর কি, কবর যারা খুদে, তারা যখন এই বিষয়টি দেখে এবং রফিকের বাবাও কবর খনন করার সময় সেখানে দেখে যে তার ছেলের লাশ সেখানে নেই। 8-10 দিন হবে ছেলেকে দাফন করা হয়েছে, 8-10 দিনেও কিন্তু প্রিয় লিসেনার্স শরীরের অংশ খুব একটা পচে না, খুব একটা ক্ষয়ক্ষতি হয় না, লাশ তো থাকার কথা বা কাফন অন্তত থাকার কথা, কিন্তু রফিককে সেখানে দেখতে পায় না। প্রিয় লিসেনার্স, এইটা যখন এই কবরস্থান যারা খনন করে তারা এবং রফিকের বাবা এবং বড় ভাই দেখার সাথে সাথে তারা অবাক হয়ে যায় এবং অত্যন্ত ভয় পেয়ে যায় এবং সাথে সাথে তারা কি করে, ওই ইমাম সাহেব ওই যে আলেম সাহেব ছিলেন, ওই আলেম সাহেবকে রফিকের বাবা ও তার ছেলেকে পাঠান যে আলেম সাহেবকে নিয়ে আসো। তো এই বিষয়টা যখন আপনার জানাজানি হয়ে যায়, চারদিকে জানাজানি হয়ে যায় যে এইরকম রফিকের কবরে রফিকের লাশ পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টি সম্পূর্ণ শহরে ছড়িয়ে পড়ে যায় যে এরকম লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রিয় লিসেনার্স, ওই আলেম সাহেব আসেন এবং অনেক মানুষ ভিড় জমায় এই বিষয়টি দেখার জন্য। তো আলেম সাহেব যখন আসার পর তিনি লক্ষ্য করেন যে আসলেই এখানে কবর দেওয়া হয়েছে নতুন কবর, বাঁশগুলো নতুন নতুন। আপনারা প্রিয় লিসেনার্স নিশ্চয়ই জানেন যে কবর যখন কারো দাফন করা হয় তখন চাটাই এবং ওই যে আপনার বাঁশ এগুলো কিন্তু নতুন থাকে। তো ওইগুলা নতুন বাঁশ ব্যবহার করে, পুরাতন বাঁশ ব্যবহার করে না, বাঁশগুলো অনেক নতুন। কেউ যে চুরি করে নিয়ে গেছে এটাও কিন্তু মানে বোঝা যাচ্ছে না যে চুরি করছে কিনা। এটা এই মাটি যেভাবে তারা দাফন করে গেছিল এবং দাফন করার শেষে একটা পলিথিন কিন্তু ওই কবরের উপরে দিয়ে রাখছিল যাতে পানি যদি বৃষ্টি যদি হয় যেন ওই ক্ষতি না হয় বা কবরটা যেন ভিজে না, এর কারণে ওই কবরস্থানে একটা পলিথিন দেয়া হয়েছিল। তো প্রিয় লিসেনার্স, যারা দাফন এই কবরটা খনন করা থেকে শুরু করে শেষ পর্যন্ত ছিল, তার বাবা ছিল এবং এই কবরস্থানের কিছু মানুষ ছিল, তারা বলতেছে যে আমরা যেভাবে কবর দিছি ঠিক একই রকম কবর কিন্তু রয়েছে, এখানে কোনো চুরির ঘটনাও ঘটেনি এবং ওইখানে কিন্তু দারোয়ানও ছিল। প্রিয় লিসেনার্স, ওই কবরস্থানে একজন দারোয়ানও ছিল। তো দারোয়ান সবসময় ডিউটি করে, সেও এরকম কোনো ঘটনা দেখে নাই বা এই কবরস্থানে আগেও কোনো লাশ চুরি হওয়ার ঘটনা ঘটে নাই। কিন্তু এইবারই প্রথম যে একটি কবরস্থান থেকে যে লাশটি উধাও হয়ে গেছে এরকম একটা বিষয়।
তো অনেকে বলা বলি করতে লাগলো যে লাশ মনে হয় কেউ চুরি করে ফেলছে, তো চুরি করার কোনো বিষয়ই না। তো আলেম সাহেব বললেন যে এটা তো দেখে মনে হচ্ছে বাঁশ বা চাটাই যেগুলো আছে এবং কবরস্থানের যারা কবরটা যারা করছিল, যারা তত্ত্বাবধানে ছিল, তারা তো বলতেছে যে চুরি হয় নাই, তাহলে আর এটা দেখেও মনে হচ্ছে যে এটা চুরির কোনো বিষয় না, এখানে চুরি হয় নাই। তো রফিকের বাবা তখন আশ্চর্য হয়ে ইমাম সাহেবকে বললেন যে ইমাম সাহেব এটা কেমনে হলো বা কিভাবে হলো, আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন ইমাম সাহেব বললেন যে আপনার ছেলে কি নামাজি ছিল? তখন ওই রফিকের বাবা বললেন, হ্যাঁ, আমার ছেলে নামাজি ছিল এবং ফরেজগার মানুষ ছিল। সে কোনো ধরনের গান বাজনা বা কোনো ধরনের খারাপ কাজ সে কখনো করতো না, এবং সে অত্যন্ত ভালো মনের মানুষ এবং দয়ালু মনের মানুষ ছিল। তো ইমাম সাহেব এই বিষয়টি বুঝে তিনি উপস্থিত টাইমে কোনো কিছু বলতে পারলো না, বা এই ঘটনাটি কিসের জন্য ঘটেছে সেটা আসলে এই রহস্যটা উন্মোচন করতে পারলেন না ওই ইমাম সাহেব। তারপর তিনি কিছুটা সময় চাইলেন যে আমাকে কিছু সময় দেন, আমি বিষয়টা চিন্তা করি বা আমি বিষয়টা নিয়ে ভাবি বা আমি কিছু রিসার্চ করি যে কিভাবে কি হয়েছে এগুলা বুঝি আমি। তো এই কথা বলে ওই ইমাম সাহেব বিদায় নিলেন, এবং রফিকের লাশ তো আর নতুন যে কবর খনন করা হয়েছিল ওইখানে তো আর কবর দেওয়া হয় নাই। তো ওই কবরটা রফিকের যে নতুন কবরটা যেটা খনন করা হয়েছে ওইটা যেভাবে খুঁড়ছিল তারা সেভাবে মাটি দিয়ে ভরাট করে দেয়, এবং তার পুরাতন যে কবরটা ছিল যেখানে তার লাশ গায়েব হয়ে গেছিল ওইটা কি করবে, তখন তো আর কিছু করার ছিল না। ইমাম সাহেব বলে গেছিলেন যে এটা যেভাবে আছে সেভাবেই ছাঁটাই দিয়ে এবং বাঁশ দিয়ে মাটিটা কবরটা যেন আগের মতো করে দেয়া হয়। তারপর ইমাম সাহেবের কথা মতো তার কবরটা যেভাবে ছিল ওইভাবেই লাশ ছাড়া ওই কবরটা আগের মতো করে দেয়া হয়েছে। তারপর সবাই যে যার মতো করে আবার বাসায় চলে। তারপর প্রিয় লিসেনার্স, ওই রাতে রফিকের বাবা আরও একটি স্বপ্ন দেখে, এবং স্বপ্নে রফিক এসে কিছু বলছে না, তখন সে মুচকি মুচকি হাসছে। এটা দেখে রফিকের বাবা অনেকটা ভয় পেয়ে যায় যে আমার ছেলের লাশ উধাও হয়ে গেল এবং আমার ছেলে এখন স্বপ্নে এসে হাসছে, এটা বুঝতে পারলাম না। তখন আবার সকালে এই রফিকের বাবা তার পরিবারের সাথে আবার বিষয়টা নিয়ে আলোচনা করে যে এরকম আমি স্বপ্ন দেখছি। তখন সবাই অনেকে ভয় পেয়ে গেল, পরিবারের সবাই ভয় পেয়ে গেল যে আসলে এটা তো অলৌকিক একটা বিষয়, এটা তো কিভাবে ঘটলো বা এটা তো অনেকটা ভয় লাগতেছে আমাদের সবার। তো রফিক কিন্তু প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো যে রফিক কিন্তু আসলেই অনেক ভালো মনের মানুষ ছিলেন। সে মানুষের উপকারে আসতো এবং নামাজ পড়তো, কখনো নামাজ মিস দিত না। এবং রফিকের বাবা তাকে সবসময় নামাজের কথা বলতো এবং নামাজ পড়তো, সে ভালো ছিল। তার বাবা মাও তাকে অনেক ভালোবাসতো এবং সে অনেক ভালো ছিল বিদায়। তো তারা চিন্তা করলো যে আমার ছেলের সাথে যদি কিছু ঘটেও থাকে তো সেটা মনে হয় কোনো খারাপ কিছু ঘটে নাই, যা ঘটছে ভালোই ঘটছে, রফিকের মা সেটা বললো। তারপর প্রিয় লিসেনার্স, এই রফিকের বাবা কি করলো, ওই আলেম সাহেবের কাছে আবার গেল, গিয়ে বলল, আলেম সাহেব আপনি কিছু বের করতে পারছেন যে আমার ছেলের সাথে এরকম কেন ঘটছে বা কি হয়েছে? তারপর আলেম সাহেব বলল যে হ্যাঁ, আমি কিছুটা বের করতে পারছি। আমার অধীনে যে জিন ছিল আমি ওই জিনেদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। রফিক যখন পৃথিবীতে বেঁচে ছিল তখন সে কিন্তু অনেক মানুষের উপকার করছে, এবং মানুষের উপকার করার পাশাপাশি সে কিন্তু একটি জিনেরও উপকার করছে। তো ওই উপকার করার ফলে আপনার ছেলে যখন মারা যাওয়ার পর সে কিন্তু আপনাদের স্বপ্নে আসছিল, এসে বলছিল যে তার কবরটি যেন আপনারা এখান থেকে অন্যখানে সরান, কিন্তু আপনি সরান নাই। তারপর রফিকের মাও কিন্তু একই স্বপ্ন দেখে, কিন্তু সেও কিন্তু তারপরেও কিন্তু আপনারা সেই কবরটি সরান নাই। তো যখন জিনেরা কিন্তু এই বিষয়টি বুঝতে পারছিল, এবং ওই জিনেরা খুব ক্ষমতাশীল এবং খুব ভালো জিন ছিল, তারপর তারা কি করে, তারপর তারা অলৌকিকভাবে আপনার ছেলের লাশটি এই জায়গা থেকে অন্য কোনো একটি কবরে বা অন্য কোনো একটি জায়গায় স্থানান্তর করে। এবং এই বিষয়টি আমি জানতে পারি আমার অধীনে থাকা একটি জিনের কাছ থেকে, এবং সেই জিনটি এই খবরটি আমাকে বলেছে। তো এটা শুনে রফিকের বাবা অনেকটাই, তার ভিতরে যে কষ্ট জমেছিল বা যে ভয়টা ছিল সেই ভয়টা তার কেটে যায়, এবং তিনি ইমাম সাহেবকে বললেন যে এতে কি আমার ছেলের কোনো ক্ষতি হবে বা কোনো সমস্যা হবে? তখন ওই ইমাম সাহেব বললেন, আলেম আর কি বললেন যে না, এতে কোনো সমস্যা নাই, এটা তো ভালো, আপনার ছেলে ফরেস্টগার্ড ছিল, ভালো ছিল, এতে কোনো সমস্যা হবে না। আর আপনারা তার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং দান সদকা করবেন, সে ভালো আছে ইনশাআল্লাহ।
তো এই কথা বলার পর রফিকের বাবা সেখান থেকে চলে আসেন। চলে আসার পর তার পরিবারের, রফিকের বাবা তার মা তার পরিবারের সাথে বিষয়টা শেয়ার করে যে এইরকম এইরকম ঘটনা, ইমাম সাহেব এরকম বলছে। তো রফিকের মা, ভাই এগুলা শুনে অনেকটা খুশি হয় এবং অনেকটা তারা ভয়টা কেটে যায়। তারা ভয় পাচ্ছিল, কারণ এইরকম একটা মানুষের যদি প্রিয় লিসেনার লাশ উধাও হয়ে যায় তাহলে এটা তো নিশ্চয়ই ভয়ের এবং অলৌকিক একটি বিষয়। তো এই ঘটনাটি প্রিয় লিসেনার্স আমি যার কাছ থেকে কালেক্ট করেছি তিনি রফিকেরই একজন প্রতিবেশী এবং তিনি সেই বিষয়গুলো জানতেন। শুধু তিনি না, মোটামুটি সবাই এই বিষয়গুলো জানতেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে প্রিয় লিসেনার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে জানাবেন যে ঘটনাটি কেমন লাগলো আপনাদের। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে দয়া করে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা ভয়েস রেকর্ড করে অথবা লিখে ঘটনা পাঠাতে পারেন।
আজ আমি আপনাদের সাথে যে ঘটনা